লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 2 গ্যাসের আচরণের 13 নাম্বার ক্লাস। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের ক্লাসে আমরা আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি যেটা বোর্ডে লেখা আছে আমরা সেটাকে প্রতিষ্ঠা করেছিলাম। আজকে আমরা কি করব? এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের সাহায্য নিয়ে আমরা অঙ্ক সলভ করব। এবার এই যে পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে অঙ্ককে সলভ করা, এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র দিয়ে অঙ্ক সলভ করার থেকেও ইম্পর্টেন্ট। কেন? কারণ মাধ্যমিকে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলোকে দেখো তাহলে দেখবে ম্যাক্সিমাম সালে এই সমীকরণটা দিয়ে অঙ্ক সলভ করতে দিয়েছে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক দিয়েছে। আর এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক তো মাধ্যমিকে প্রত্যেক বছর আসে, আর সেই অঙ্কটা ম্যাক্সিমাম সময় এই সমীকরণের সাহায্য নিয়ে সলভ করতে হয়। তার জন্য আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বা আজকের ক্লাসটা তুমি যদি দেখো তাহলে কিন্তু তুমি 2 নম্বরের একটা কোয়েশ্চেন সলভ করার মতো জায়গায় চলে যাবে। ক্লিয়ার জায়গাটা? তাহলে আমরা খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটাকে কন্টিনিউ করব। বোঝা গেছে? চল, এবার আমরা আগের দিন কি দেখেছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি এটা একটা আদর্শ গ্যাস সমীকরণ। তো এই সমীকরণে পি কি? পিটা হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে কি গ্যাসটার আয়তন, এন হচ্ছে কি মোল সংখ্যা অর্থাৎ কত মোল গ্যাসটা আছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে গ্যাসটার পরম উষ্ণতা। দিয়ে আমরা এই রাশিগুলো দিয়ে একটা সমীকরণ তৈরি করেছিলাম যেটাকে আমরা বলেছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ। আমরা কি করব? আমরা প্রথমেই এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের একটা অন্য রূপ দেখব, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে একটু মডিফাই করব। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের আরো একটা অন্য রূপ, অন্যভাবে আমরা একটু লেখার চেষ্টা করব। আমরা অলরেডি জানি, সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই। দেখো আমরা কি জানি? আমরা জানি কি যে মোল সংখ্যা অর্থাৎ কোনো গ্যাসের মোল নির্ণয় করতে গেলে মোলকে আমরা এন দিয়ে লিখি। এন সমান মোল বার করার 3টে ফর্মুলা ছিল। 3টে ফর্মুলার মধ্যে একদম প্রথমে যে ফর্মুলাটা ছিল অর্থাৎ ভর রিলেটেড যে ফর্মুলাটা, সেটা হচ্ছে কি প্রদত্ত ভর, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করেছিলাম, ডিভাইডেড বাই আণবিক ভর, অর্থাৎ যে গ্যাসের কথা বলা হচ্ছে সেই গ্যাসটার আণবিক ভর, যাকে আমরা আণবিক ভরকে ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। মনে পড়ছে নিশ্চয়ই? আমরা যে মোলের দুটো ক্লাস করেছি সেই ক্লাসে একদম মোল কনসেপ্টের প্রথম ক্লাসে আমরা মোলের 3টে ফর্মুলা শিখেছিলাম, যার মধ্যে প্রথম ফর্মুলা কি ছিল? যা মোল সমান হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভরকে ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম আর আণবিক ভরকে এম দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। মনে পড়ছে? এবার দেখো তাহলে এন সমানই তো ডাব্লিউ বাই এম, আমরা তো লিখতে পারি যে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। মোল সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। আমি ওসব ভাষা না লিখে যদি আমরা নোটেশন দিয়ে লিখি তাহলে মোল ইকুয়াল টু প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে এই এন এর মানটা কি যদি আমরা আমার আদর্শ গ্যাস সমীকরণে পুট করি তাহলে কি পাচ্ছি? অতএব পিভি ইজ ইকুয়াল টু এন এর জায়গায় আমি এই নোটেশন এন এর জায়গায় আমি ডাব্লিউ বাই এম লিখতে পারি। এন এর জায়গায় যদি আমি লিখি ডাব্লিউ বাই এম তাহলে পেয়ে যাচ্ছি কি ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এটাও আদর্শ গ্যাস সমীকরণ যেখানে এনটা মোলকে রিপ্রেজেন্ট করছে, এটাও আদর্শ গ্যাস সমীকরণ যেখানে এনটাকে আমরা প্রদত্ত ভর বাই আণবিক ভরে ভেঙে দিয়েছি। তাহলে আমরা হয় এই সমীকরণ নতুবা এই সমীকরণ, যে কোনো একটা সমীকরণ দিয়ে কি করতে পারি? কোয়েশ্চেনকে সলভ করতে পারি। দুটোই কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ। পিভি ইকুয়াল টু এনআরটিও আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এমআরটিও আদর্শ গ্যাস সমীকরণ। এখানে টিটা কি? চাপ, ভিটা কি? আয়তন, ডাব্লিউটা কি? প্রদত্ত ভর, এমটা কি? আণবিক ভর, আরটা কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টিটা কি? পরম উষ্ণতা। তাহলে বোঝা গেছে? তাহলে আমরা হয় এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশন, দুটোর মধ্যে একটা ইকুয়েশনের সাহায্য নিয়ে আজকের ক্লাসের অঙ্কগুলোকে সলভ করবো। বোঝা গেছে? চলো, আচ্ছা, তোমাদের একটা বন্ধু দুষ্টু নামটা সে কমেন্ট করেছে যে 2023 সালের 3 দাগের যে 2 এর কোয়েশ্চেন আছে তার অথবা কোয়েশ্চেনটা সলভ করে দিতেন। তা সেই কোয়েশ্চেনটা আমরা আজকে দুটো ভাবে সলভ করব। একটা মূল কনসেপ্ট থেকে করব আর আরেকটা করব যেটা সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে। দুভাবেই আমরা কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। তা ও আগের দিনই কমেন্ট করেছে, তা আমি আগের দিন দেখলাম, আর আজকেই আমাদের দেখো এই আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে অঙ্ক সলভ হচ্ছে। তার জন্য আমরা এই ইকুয়েশনের সাহায্য নিয়েও 2023 সালের 3 দাগের 2 এর অথবা কোয়েশ্চেনটা সলভ করব,
আবার মূল কনসেপ্ট থেকে আমরা ওটাকে সলভ করবো, দুভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে একদম শেষে ওটা আমরা করবো। তাহলে চলো একদম লিখে নাও। এবার আমরা কি করছি, আমরা আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি অথবা পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি এর সাহায্য নিয়ে অঙ্ক সলভ করব। এই অঙ্কগুলো সলভ করতে গেলে অর্থাৎ যখনই তুমি পিভি ইকুয়াল টু এনআরটি অথবা পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি এই ইকুয়েশন দিয়ে অঙ্ক সলভ করবে, তোমাকে দুটো কথা মাথায় রাখতে হবে, একদম মাথার মধ্যে সেট করে নিতে হবে দুটো কথা। এর বাইরে গেলে চলবে না, তাহলে আর অঙ্কের উত্তর মেলাতে পারবে না। কি সেই দুটো কথা হচ্ছে, সেটা নোটস এর মতো করে তোমার খাতায় লিখে রাখো, যেন অঙ্ক শুরুর আগেই এটা যেন তোমার মনে থাকে। প্রথম কথা হচ্ছে চাপ মাপতে হবে অ্যাটমসফিয়ার এককে। আর 2 নাম্বার হচ্ছে আয়তন মাপতে হবে লিটার একক। এই দুটো কথা তোমাকে এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ যখন ইউজ করে আমরা অঙ্কগুলোকে সলভ করব, তখন আমরা চাপকে মাপবো অ্যাটমসফিয়ারে। অর্থাৎ চাপের যদি অ্যাটমসফিয়ার একক থাকে তাহলে তো খুব ভালো কথা, কিন্তু চাপ যদি অ্যাটমসফিয়ারে না থাকে তাহলে আমরা কি করব, তাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করব। অর্থাৎ চাপটাকে আমরা অ্যাটমসফিয়ার এককেই নেব আর আয়তনটাকে আমরা লিটার এককেই নেব, অন্যথা কিন্তু উত্তর মিলবে না। তাহলে এটাই হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের সাহায্য নিয়ে অঙ্ক সলভ করতে গেলে এই দুটো কথা আমাকে মানতে হবে। আর একবার খুব ভালো করে শুনবে, এই দুটো কথা কখন মানতে হবে, যখন আমরা এই ইকুয়েশন দিয়ে অঙ্ক করব অথবা এই ইকুয়েশন দিয়ে অঙ্ক করব। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে যখন অঙ্ক করব তখন চাপটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে, আয়তনটাকে লিটারে নিতে হবে। কিন্তু চার্লস, বয়েলস, অ্যাভোগাড্রো এই সূত্র দিয়ে এই সূত্রের সাহায্য নিয়ে অঙ্ক সলভ করতে গেলে এটা মানার কোনো প্রয়োজন নেই। আমি আবার বলছি, এটা দেখো আমি কোথায় লিখেছি, আদর্শ গ্যাস সমীকরণের নিচে। তার মানে আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে অঙ্ক সলভ করতে গেলে আমার এই দুটো রেস্ট্রিকশন আছে, যে আমাকে অ্যাটমসফিয়ারে চাপ মাপতে হবে, লিটারে আয়তন মাপতে হবে। কিন্তু যখন চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের অঙ্ক সলভ করব, সেখানে কিন্তু এ দুটো অ্যাপ্লাই হবে না, সেখানে তুমি যে কোনো এককে ব্যবহার করতে পারো। ক্লিয়ার কথাটা? সব জায়গায় না, এ দুটো এই রেস্ট্রিকশন গুলো কখন আছে, যখন পিভি ইকুয়াল টু এনআরটি অথবা পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি এই ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা অঙ্ক সলভ করব, তখন চাপকে অ্যাটমসফিয়ারে মাপবো, আয়তনকে লিটারে মাপবো। ক্লিয়ার কথাটা? একদম। চলো তাহলে আপনি লিখে নাও। তাহলে আমাদের কি এলাম, আমরা আদর্শ গ্যাস সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণের সাহায্য নিয়ে অঙ্ক সলভ করবো। আর অঙ্ক সলভ করতে গেলে দুটো কথা মাথায় রাখবো, চাপকে অ্যাটমসফিয়ারে নেবো, আয়তনকে লিটারে রাখবো, বাস এটুকু। কোনো অসুবিধা? প্রথম ক্লাস বুঝে নিই। দুই অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? এটা তোমার মাধ্যমিক 22 সালে এসেছে। দেখো কিভাবে আমরা ইজিলি এই কোশ্চেন গুলো সলভ করতে পারি। দেখে আমাদের অঙ্কটা কি, দুই অ্যাটমসফিয়ার চাপে 300 কে উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে। তাহলে আগে অঙ্কটাকে আমরা কি করব, লিখে নেব। লিখে নেওয়ার পর পরও একবার কি আছে, কি বলছে, বলছে দুই অ্যাটমসফিয়ার চাপে, তার মানে চাপ বলে দিয়েছে। তাহলে চাপ বলে দিয়েছে মানে আমরা লিখে নিই যে গ্যাসটির চাপ। চাপকে আমরা কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি। চাপ কত, চাপ বলে দিয়েছে 2 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে 2 অ্যাটমসফিয়ার 2 atm। আচ্ছা চাপ অ্যাটমসফিয়ারই আছে,
আর আমাদের রেস্ট্রিকশন ছিল পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের সাহায্য নিয়ে অঙ্ক সলভ করতে গেলে চাপকে অ্যাটমসফিয়ারই থাকতে হবে। অ্যাটমসফিয়ারই আছে, তাহলে আমাদের কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর কি আছে, 300 কে উষ্ণতায়, তাহলে উষ্ণতা আমাকে বলে দিচ্ছে গ্যাসটা কত উষ্ণতায় আছে, 300 কে উষ্ণতায়। তাহলে উষ্ণতা আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, ক্যাপিটাল টি সমান কত, 300 কেলভিন। এখানে কেলভিনেই আছে, তা আমার তো আর কনভার্ট করার দরকার নেই, আমরা পরম উষ্ণতা টি সমান 300 কেলভিনে লিখে দিলাম। তারপর কি আছে, 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে, 64 গ্রাম অক্সিজেন। আচ্ছা, এই যে 64 গ্রাম, এটা কি, এটা তো গ্যাসটার ভর বলে দিয়েছে, তাহলে ভর মানে কি, প্রদত্ত ভর, তাহলে প্রদত্ত আমাকে ভর বলে দিয়েছে, প্রদত্ত ভরকে কি দিয়ে লিখি, ডাব্লিউ দিয়ে লিখি। তাই ডাব্লিউ সমান কত, 64 গ্রাম। আচ্ছা, আমাকে বলছে 64 গ্রাম অক্সিজেন গ্যাস, তাহলে যদি অক্সিজেন গ্যাস আমাকে গ্যাসটা ইন্ডিকেট করেই দেয় যে এই গ্যাসটা, তাহলে আমি ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি, অবশ্যই পারি। দেখো আণবিক ভর বার করছি আমরা, অক্সিজেনের আণবিক ভর, O2 এর আণবিক ভর, এটাকে আমরা এম দিয়ে লিখছি। কত হবে, O2, তাহলে কটা অক্সিজেন আছে, দুটো অক্সিজেন আছে, একটা অক্সিজেনের কত মনে বলছে, একটা অক্সিজেনের 16, তাহলে দুটো অক্সিজেনের হলে 16 গুণিতক 2 সমান হচ্ছে 32। ক্লিয়ার? তাহলে দেখো আমার এই ডেটা দেওয়া আছে, আর কি, তা গ্যাসটার আয়তন কত হবে, মানে আয়তন আমাকে বার করতে হবে। তাহলে গ্যাসটার আয়তন ব্র্যাকেটে V ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো আমি এই অঙ্কটাকে সাজিয়ে দিলাম। এবার ভালো করে দেখো, এখানে পি আছে, টি আছে, ডাব্লিউ আছে, এম আছে, ভি ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এই রাশিগুলো দিয়ে তুমি কি সমীকরণ জানো, নিশ্চয়ই বয়েলের সূত্র নয়, নিশ্চয়ই চার্লসের সূত্র নয়, নিশ্চয়ই অ্যাভোগাড্রো সূত্র নয়, তাহলে পড়ে রইলো কোনটা, কোনটা পড়ে রইলো, আদর্শ গ্যাস সমীকরণ। ভালো করে দেখো, পি, টি, ডাব্লিউ, এম, ভি, তাহলে এই ডাব্লিউ আর এম আছে, তার মানে এ দুটো আছে মানেই আমরা কিন্তু একদম আমার মাথায় সেট আছে, আচ্ছা এটাই তাহলে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমাদের কোন সমীকরণ ইউজ করবো, আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করবো, তাহলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে যখনই তুমি অঙ্ক থেকে ডেটাগুলো লিখে নেবে আর ডেটাগুলোর দিকে একটু ভালো করে তাকাবে, তুমি ইজিলি বুঝতে পারবে যে তুমি কোন ফর্মুলা ইউজ করতে তোমাকে হবে। ক্লিয়ার? চলো, তাহলে আমরা কি জানি, আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করবো আমরা জানি, কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, আমরা জানি, আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। কিন্তু ভালো করে দেখো, এখানে মোল কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া নেই, যে গ্যাসটা কত মোল আছে বলে দেওয়া নেই, কিন্তু কি আছে, প্রদত্ত ভর আছে, আণবিক ভর আছে। তাহলে আমি এন না লিখে সেকেন্ড যে আদর্শ গ্যাস সমীকরণের রূপ ডাব্লিউ বাই এন আর টি, এটাও তো আমি লিখতে পারি ইকুয়াল টু এনআরটি, আমরা জানি, কিন্তু এন সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর, ডাব্লিউ বাই এম। আমার কোয়েশ্চেনে ডাইরেক্টলি মোল বলে দেওয়া নেই, আমাকে প্রদত্ত ভর আণবিক ভর বলে দিয়েছে, তাহলে আমি এনটাকে একটু চেঞ্জ করে ডাব্লিউ বাই এম লিখলাম, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের সেকেন্ড রূপটা লিখলাম। তাহলে কি পেলাম, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো পি এর মান বলে দিয়েছে, ভি এর মান তো ক্যালকুলেট করতে হবে, ডাব্লিউ এর মান জানা, এম এর মান জানা, টি এর মান, আর এর মান তো আমরা জানি না, আর এর মান তো আমরা জানি না, অবশ্যই জানি, আমরা আর এর কি মান জানি, আর এর 3টে মান জানি, আমরা আগের দিন দেখেছিলাম। প্রশ্ন হচ্ছে আমি আর এর কোন মানটাকে নেব, আর এর কোন মানটাকে নেব, 3টে তো মান আছে, একটা হচ্ছে 0.082, একটা হচ্ছে 8.31, আর একটা হচ্ছে 8.31 ইন্টু 10⁷। তো আমরা কোনটাকে নেব, তুমি একটু ভালো করে দেখো, চাপকে কোন এককে মেপেছো, অ্যাটমসফিয়ারে মাপছো, তাহলে চাপকে যখন অ্যাটমসফিয়ারে মাপছো, এবং আমাদের এটা নোটস এর মধ্যেই লেখা আছে যে আমরা চাপকে অ্যাটমসফিয়ারে নেব, আয়তনকে লিটারে নেব, তার মানে আমরা লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি ইউজ করছি এখানে। আর লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান কত হয়, একদম 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো? এটাও মনে রাখবে যে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে আর এর মান সবসময় এটাই পুট করব। কেন পুট করব, কারণ আমরা চাপকে অ্যাটমসফিয়ারে মাপবো, আয়তনকে লিটারেই মাপবো সবসময়। তাহলে যখনই চাপ অ্যাটমসফিয়ার এবং আয়তন লিটার ফিক্সড হয়ে গেল, তারপরে আর এর ভ্যালুটা আমাকে লিটার অ্যাটমসফিয়ার প্রসেসেই মাপতে হবে, তার মানটাও ফিক্সড হয়ে গেল 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে? চলো, কার মান ক্যালকুলেট করতে হবে,
এই যে আয়তন ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, টিভি ইজ ইকুয়াল টু, এটাকে গুণ করে দাও, তাহলে লিখতে পারি WRT ডিভাইডেড বাই এম। আমাকে ভি ক্যালকুলেট করতে হবে, যাকে ক্যালকুলেট করতে হবে তাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো। ভি ইকুয়াল টু কত হচ্ছে, টিটা ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে WRT বাই PM, নরেন্দ্র মোদী না, শুধু PM। চলো তাহলে ভি ইকুয়াল টু, ডাব্লিউ জায়গায় মান বসিয়ে দাও, জানা আছে ডাব্লিউর মান, একদম প্রদত্ত ভর কত, 64 গ্রাম, তাহলে 64 গণিত। আর মানে হচ্ছে কত, সার্বজনীন গ্যাস ধ্রুবক লিটার অ্যাটমোস্ফিয়ারে 0.082, 0.082 ইন্টু টি মানে পরম উষ্ণতা, পরম উষ্ণতা এই যে পরম উষ্ণতার মান 300, 300 ডিভাইডেড বাই পি, পি মানে হচ্ছে গ্যাসটার চাপ, চাপ কত 2 অ্যাটমোস্ফিয়ার ইন্টু এম, এম মানে হচ্ছে আণবিক ভর, কোথায় গেল আণবিক ভর, এই যে আণবিক ভর 32। এবার একটু ভালো করে দেখো, কাটাকাটি যাচ্ছে, খুব সুন্দর ভাবে কাটাকাটি যাচ্ছে। এই যে 64 2 দিয়ে কাটাকাটি যায়, 64 কে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 32 2 64। আবার এই 32 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে 4 রইলো কত, 4 রইলো 0.082 ইন্টু 300। তাহলে এটাকে দেখো আমরা একটু এভাবে লিখতে পারি, এই যে 0.082, একটু ভালো করে খেয়াল রাখবে, এই যে 0.082 ক ঘর আগে দশমিক আছে, 3 ঘর আগে দশমিক আছে, খেয়াল রাখবে 3 ঘর আগে দশমিক আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু, 3 ঘর আগে দশমিক আছে মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, 82 ডিভাইডেড বাই 1 2 3 0, 0.082 এর আগে এর 2 8 0 পর দশমিক আছে, মানে 3 ঘর আগে দশমিক আছে। তাহলে এই দশমিকটাকে আমরা তুলতে গেলে কি করতে পারি, বাই 1000 বাই 10 বাই 100 এরকম করি আমরা। তাহলে বাই কত নেবো সেটা ডিপেন্ড করছে কত ঘর আগে দশমিক আছে, 3 ঘর আগে দশমিক আছে মানে একের জায়গায় 3টে শূন্য দিয়ে ভাগ করে, মানে 82 বাই 1000 এটা মানেই হচ্ছে 0.082। তাহলে 0.082 আমরা এভাবে লিখতে পারি ফ্র্যাকশন আকারে, গণিতক কত 300। তাহলে এই 0 0 কাটলো, এই 0 0 কাটলো, ক্লিয়ার। এবার যা গুণ করে দাও, তো এখানে করে দিই, ফাঁকা আছে এই জায়গাটা আমাদের, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 82 বাই 10, তাহলে বি ইকুয়াল টু 82 গণিত 3 ডিভাইডেড বাই 10। 10 দিয়ে যেন আমরা কাটাকাটি করে দিও না, কারণ 10 দিয়ে ভাগ করা খুব সোজা, দশমিক থেকে সরিয়ে দিও না। 3 2 6, 3 8 24, 2 4 6 বাই 10, বি ইকুয়াল টু 2 4 6 একটা পূর্ণ সংখ্যা মানে দশমিক এখানে আছে, আর আমরা যখন একের গায়ে একটা শূন্য মানে 10 100 1000 দিয়ে ভাগ করি তখন দশমিক বাঁ দিকে সরে যায়, কত ঘর বাঁ দিকে সরে সেটা ডিপেন্ড করছে কতগুলো শূন্য আছে। তাহলে একটা শূন্য মানে এক ঘর সরে যাবে, তাহলে এই দশমিকটা এখান থেকে শিখবে এখানে বসিয়ে, তাহলে হয়ে যাবে কত 24.6। তার মানে গ্যাসটার আয়তন কত 24.6। চলো এবার প্রশ্ন, একক কি, 24.6 কি লিটার, সেন্টিমিটার কিউব না মিটার কিউব? আমাদের নোটসে কি লেখা আছে, আয়তন সবসময় লিটারেই মাপতে হবে, চাপ সবসময় অ্যাটমোস্ফিয়ারেই মাপতে হবে, তার মানে আয়তন কি হবে, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে আয়তন বার করলে সেটা সবসময় কিসে হবে, লিটারে হবে, কিসে হবে, লিটারে হবে। তার মানে গ্যাসটার আয়তন কত, গ্যাসটার আয়তন হচ্ছে 24.6 লিটার। বোঝা গেছে, ফটফট লিখে নাও। চলো পরের কোয়েশ্চেন লিখে ফেলো, আমি নিজে নিজে করার চেষ্টা করো। 27°C উষ্ণতায় 57 সেন্টিমিটার এইচজি চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? তাহলে আগের মতোই কোয়েশ্চেনটা একই রকম, শুধু একটু চেঞ্জ আছে, তাই তো? তাহলে চলো আগে লিখে নাও অঙ্ক কি আছে, 27°C উষ্ণতায়, তার মানে কি বলে দিয়েছে, উষ্ণতা বলে দিয়েছে। তাহলে আমরা লিখে নিই এখানে উষ্ণতা কত, উষ্ণতা ক্যাপিটাল টি। আমরা উষ্ণতাকে কোন সবসময় কি করেছি, উষ্ণতাকে কখনো কি আমরা সেলসিয়াসে মেপেছি না, সবসময় কেলভিন স্কেলে পরম উষ্ণতা নিয়ে কাজ করেছি। তাহলে এখানে উষ্ণতা কত আছে 27°C, তাহলে সেলসিয়াসে নেওয়া যাবে না, নিতে হবে কিসে, কেলভিন স্কেলে। কি করব 273 যোগ করব, তাহলে সেলসিয়াসে আছে কেলভিনে নিয়ে যাব, তার জন্য কি করব, যেটা আছে তার সাথে 273 যোগ করে দেবো, তাহলে সমান কত আসছে 300 কেলভিন। তাহলে উষ্ণতা কত 300 কেলভিন। বেশ, 57 সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে চাপ কত,
চাপ ব্র্যাকেটে পি সমান কত 57 সেন্টিমিটার এইচজি, মানে 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। যেই আমি লিখলাম যে চাপের মান 57 সেন্টিমিটার এইচজি, অথচ আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ইউজ করে কোয়েশ্চেন সলভ করব, আমার মাথায় সেই নোটসটা, একদম প্রথম নোটসটা চলে এলো। কি, এখানে চাপকে কোন এককে মাপতে হবে? অ্যাটমসফিয়ার এককে। কোন এককে? অ্যাটমসফিয়ার এককে। কিন্তু আছে কোন এককে? সেন্টিমিটার এইচজি। চলবে না, আমাকে কি করতে হবে? আমাকে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। সেন্টিমিটার এইচজি থেকে আমাকে অ্যাটমসফিয়ারে যেতে হবে। কিভাবে যেতে হবে? যাওয়ার জন্য ফর্মুলা আছে, আমি তোমাকে বলে দিতে পারি যে এটা করলেই এটা করতে হবে, এই ফর্মুলা এত দিয়ে ভাগ করে দাও। কিন্তু সেরকম না, আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে আমরা সেন্টিমিটার এইচজি থেকে তোমার অ্যাটমসফিয়ারে যাচ্ছি। দেখো, আমরা একটা ছোট্ট জিনিস জানি, তার মানে এখানে ব্যাপারটা হলো এই যে চাপটা সেন্টিমিটার এইচজিতে আছে, তাহলে আমাকে এখান থেকে অ্যাটমসফিয়ারে যেতে হবে। এটা আমার কাছে একদম ক্লিয়ার, কারণ আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের সাহায্য নিয়ে অঙ্ক সলভ করবো, তার জন্য আমাকে চেঞ্জটা করতে হবে। কিভাবে করব? দেখো, আমরা কি জানি? আমরা এটা জানি যে 76 সেন্টিমিটার এইচজি, 76 সেন্টিমিটার পারদ চাপ সমান 1 অ্যাটমসফিয়ার চাপ। এটা তো না বলে যাবে না, এটা আমরা জানি অবশ্যই। একদম সেকেন্ড ক্লাসে যেখানে আমরা চাপ কে ডিটেলসে বুঝেছি, জেনেছি, সেই জায়গায় আমরা এটা করেছি যে 76 সেন্টিমিটার এইচজি বা 76 সেন্টিমিটার পারদ চাপ সমানই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। আচ্ছা, যদি 76 সেন্টিমিটার এইচজি বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সমান 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে 1 সেন্টিমিটার এইচজি সমান কত? 1 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সমান কত? তাহলে 76 সেন্টিমিটার এইচজি সমান 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 সেন্টিমিটার এইচজি সমান, মানে 1 বার করতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে কত হয়ে যাবে? 1/76 বলো, পারি না? ঐকিক নিয়মের মতো 76 সেন্টিমিটার এইচজি সমান 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 সেন্টিমিটার এইচজি সমান 1/76 অ্যাটমসফিয়ার। আমাকে কি করতে হবে? আমাকে ক্যালকুলেট করতে হবে 57 সেন্টিমিটার এইচজি সমান কত অ্যাটমসফিয়ার, তাই তো? আমাদের কি আছে? আমাদের চাপ আছে 57 সেন্টিমিটার এইচজি, তাহলে 57 সেন্টিমিটার এইচজি সমান কত অ্যাটমসফিয়ার, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা জেনে গেছি 1 সেন্টিমিটার এইচজি সমান 1/76 অ্যাটমসফিয়ার, তাহলে 57 সেন্টিমিটার এইচজি সমান কত হবে? ওই কি নিয়মের মতো 1/76 ইন্টু 57, ঠিক? তাহলে 19 দিয়ে ভাগ করে দাও, 3 19 57 আর 4 19 76, সমান হচ্ছে কত? 3/4 অ্যাটমসফিয়ার। তাহলে চাপ কত? চাপ 57 সেন্টিমিটার এইচজি, 57 সেন্টিমিটার এইচজি সমান কত পেলাম? 3/4 অ্যাটমসফিয়ার। কিন্তু আমরা বসাবো যখন, তখন চাপটা কিন্তু কোন এককে নেবো? এই অ্যাটমসফিয়ার এককটাতে নেবো, সেন্টিমিটার এইচজিটাতে নেবো না। আর কিভাবে কনভার্ট করলাম? এই প্রসেস। তুমি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। আর তুমি যদি বলো যে আমি মনে রাখবো, তাহলে সেন্টিমিটার এইচজি থেকে অ্যাটমসফিয়ারে যেতে গেলে 76 দিয়ে ভাগ করতে হয়। কেন করতে হয়? কারণটা হচ্ছে এটা। এটা অবশ্যই লিখে নাও, কারণ আমাদের দেখো কনসেপ্ট বুঝতে হবে। তাহলে এটা একবার লিখে নাও, তাহলে বাকিগুলো তোমার এমনিই মনে থাকবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম ছিল। ক্লিয়ার? তাহলে সেন্টিমিটার এইচজি থেকে অ্যাটমসফিয়ারে যেতে গেলে কি করেছি? এই দেখো 57কে 76 দিয়ে কি করেছি? ভাগ করেছি। তাহলে মনে রাখতে গেলে 76 দিয়ে ভাগ করে দেবে, আর যদি ব্যাপারটা বুঝতে চাও তাহলে ব্যাপারটা হচ্ছে এটা। চলো, তাহলে আমরা পেয়ে গেলাম যে চাপ হচ্ছে কত? 3/4 অ্যাটমসফিয়ার। আচ্ছা, চাপের গল্প হয়ে গেল। আর কি আছে? 2.2 গ্রাম CO2। তাহলে আমাকে কি বলে দিয়েছে? 2.2 গ্রাম। তাহলে গ্রাম মানে কি? ভর। প্রদত্ত ভর, যাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, তার মান আমাকে বলে দিয়েছে 2.2 গ্রাম। আর কি বলেছে? CO2 গ্যাস, বা গ্যাসের নামও বলে দিয়েছে। তাহলে CO2 এর আণবিক ভর আমরা বার করতে পারি। CO2 এর আণবিক ভর, যেটাকে আমরা N দিয়ে লিখি। তাহলে আণবিক ভর কত হবে? CO2 কটা কার্বন? একটা কার্বন, তাহলে একটা কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেন কটা? দুটো, তাহলে একটা অক্সিজেনের 16, দুটো অক্সিজেনের 16 ইন্টু 2। তাহলে এখানে লিখে দাও 16 ইন্টু 2। এবার এটাকে ক্যালকুলেট করো, 12 প্লাস 16 ইন্টু 2, দেখো আনসার আছে 12। তাহলে আমরা কি পেলাম? CO2 এর আণবিক ভর পেয়ে গেলাম। গ্যাসটার আয়তন কত? মানে আমাকে ক্যালকুলেট করতে হবে কি? আয়তন। আয়তন মানে ভি ইকুয়াল টু বড় একটা কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাকে ভি ক্যালকুলেট করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে? গ্যাসের উষ্ণতা দেওয়া আছে, গ্যাসের চাপ দেওয়া আছে, প্রদত্ত ভর দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আয়তন ক্যালকুলেট করতে হবে।
বলো কোন ফর্মুলা ইউজ করবো? অবশ্যই চার্লস বয়েল অ্যাভোগাড্রো নয়। কেন নয়? কারণ সেখানে প্রদত্ত ভর আণবিক ভর নেই। প্রদত্ত ভর আণবিক ভর এই দুটোর টার্ম আছে একমাত্র পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে আমাদের ওই সমীকরণটা ইউজ করতে হবে। তাহলে আমরা কি জানি? একদম আগের মতো অঙ্কটা আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে পিভি ইকুয়াল টু ডাব্লিউ আর পি ডিভাইডেড বাই এম। চলো তারপর কার মান ক্যালকুলেট করতে হবে? আয়তনের মান। তাহলে আয়তন মানে ভি সমান কোশ্চেন মার্ক, তাহলে ভি ইকুয়াল টু কত? ভিটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ডাব্লিউ আর পি বাই পি এম। এবার আমরা দেখা যাক প্রত্যেকটার মান জানি, পুট করে দেবো। পুট করে দেবো ভি ইকুয়াল টু ডাব্লিউ মানে কি? প্রদত্ত ভর। চলো কত প্রদত্ত ভর? 2.2। 2.2 ইনটু আর মানে কি? আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর এর মান কত? আমরা একটু আগেই বললাম যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে যখনই আমরা আর ইউজ করব আমরা লিটার অ্যাটমসফিয়ারই ইউজ করব। কেন? কারণ আমরা চাপটাকে অ্যাটমসফিয়ারই মাপি আর আয়তনটাকে লিটারেই মাপি, তাই তো? তাহলে বসিয়ে দাও আর এর মান কত? 0.082 ইনটু পি মানে পরম উষ্ণতা কত আছে দেখো 300 ডিভাইডেড বাই পি। পি মানে চাপ। তাহলে চাপ কত? চাপ হচ্ছে 57 সেন্টিমিটার এইচজি, তাই তো? না, 3/4 অ্যাটমসফিয়ার। আমাদের অ্যাটমসফিয়ারের মানটা নিতে হবে 3/4 ইনটু এম। এম মানে কি? আণবিক ভর। কার আণবিক ভর? CO2 কত? 44। তো এখানে প্রথমেই কাটকুট হয়ে যাচ্ছে 4, 11, 44। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? V is equal to 2.2 into 0.082 into 300 divided by কত হচ্ছে? 3 into 11। 3 into 11। ক্লিয়ার? এই জায়গাটা এবার এই জায়গাটায় চলে আসি, মুছে দিই। তাকাও কি হচ্ছে? v সমান লিখতে চাইছি, তাহলে v ইকুয়াল 2.2। তাহলে 2.2 মানে ঠিক এক ঘর আগে দশমিক আছে, মানে এটাকে আমি একটু লিখতে পারি। এখানে লিখে দিলাম 22, একটা দাগ ওঠে নেই, তাহলে 22/10। 2.2 মানে কি? 22/10। তাহলে 10টাকে নিচে লিখে দিলাম, 22 উপরে লিখে দিলাম, তাহলে 22/10 মানে হচ্ছে 2.2। আবার 0.082 মানে আমরা কত লিখতে পারি? 82। আর নিচে কত লিখতে পারি? 3টে শূন্য একের গায়ে 1000। এই যে 0.082, 3 ঘর আগে দশমিক আছে, তাহলে লিখে দিলাম 82। আর 3 ঘর আগে আছে মানে একের গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ, একটু আগে যেটা বললাম। তারপরে কত আছে? 300। 300 কোনো দশমিক নেই, তাহলে কোনো ঝঞ্ঝাট নেই। আর নিচে কি ছিল? 3 into 11 ছিল, ওটাকেও লিখে দেবো। তাহলে 3 into 11। এইটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, একটু ভালো করে দেখাও। ইজি ক্যালকুলেশন। এই যে 11 2 22, 11 এখানে লিখছি ওপরে 2 22। আচ্ছা, এই যে 3 আর এখানে 300 কেটে কত হয়ে গেল? 100। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। নিচেটা করো দেখতে বুঝতে পারবে। তাহলে নিচে কি পড়ে রইলো? নিচে পড়ে রইলো 10 into 10, আর উপরে পড়ে রইলো কত? 2 into 82। তাহলে v ইকুয়াল টু হয়ে গেল 2 into 82 ডিভাইডেড বাই 10 into 10, মানে আমরা জানি এটা 100। তাহলে v ইকুয়াল টু 2 into 82, 2 2 4 আর 2 16 ডিভাইডেড বাই 100। তাহলে v ইকুয়াল টু 1.64 লিটার। ঠিক কি করলাম? 2 into 82 মানে 164 ডিভাইডেড বাই 100, লেখার গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ। দশমিকটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে থাকে, 2 ঘর বাঁ দিকে সরে যাবে, 1 ঘর 2 ঘর সরে গেল, তাহলে হয়ে গেল কত? 1.64 লিটার। ঠিক আছে, তাহলে কি গ্যাসটার আয়তন কত হয়ে যাবে? 1.64 লিটার। আর অবশ্যই আয়তনের একক সবসময় কি হবে? লিটারই হবে। বোঝা গেছে? তো ফটফট লিখে নাও। চলো পরের কোয়েশ্চেন, এটা মাধ্যমিক 2019 কোয়েশ্চেন, যে 1 গ্রাম কোনো একটি গ্যাস 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির আণবিক ভর কত? দেখো প্রশ্নটা একটু ভালো করে পড়ো।
করে অঙ্কটাকে লেখো, ভিডিওটা পজ করো, দিয়ে নিজে করার চেষ্টা করো, নিজে সলভ করার চেষ্টা করো, না হলে তখন আবার সলভটা দেবে। ঠিক আছে, তাহলে কি আছে না 1 গ্রাম কোনো একটি গ্যাস 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির আণবিক ভর কত। তা আমি অঙ্ক থেকে আমার যেটা কাজ, যে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোকে আগে বার করে খাতার ডান দিকে লিখে নেব, তারপর আমি ভাববো কি হচ্ছে কি না হচ্ছে, আগে লিখে নেব। কি দেওয়া আছে 1 গ্রাম কোনো একটি গ্যাস, তার মানে গ্যাসটার কি বলে দিয়েছে, এই যে 1 গ্রাম কি বলেছে, ভর বলে দিয়েছে। ভর মানে আমরা জানি প্রদত্ত ভর, তাহলে গ্যাসটার প্রদত্ত ভর যাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি সেটার মান হচ্ছে কত 1 গ্রাম। তারপর কি আছে 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে গ্যাসটার আমাদের উষ্ণতা বলে দিয়েছে, উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখবো, অর্থাৎ কেলভিন স্কেলে মাপবো। আছে কোন স্কেলে, সেলসিয়াসে, তো আমাকে যেতে হবে কোন স্কেলে, কেলভিনে। কি করব 273 যোগ করবো, 7 ছিল তার সাথে কি করলাম 273 যোগ করে দিলাম, তাহলে কত আসছে 280 কেলভিন। গ্যাসটার উষ্ণতা কত 280 কেলভিন। 2 অ্যাটমসফিয়ার চাপে, তার মানে গ্যাসটার চাপও আমাকে বলে দিয়েছে কত 2 অ্যাটমসফিয়ার। প্রথম কথা চাপ বলে দিয়েছে, আবার দ্বিতীয় কথা অ্যাটমসফিয়ার এককই দিয়েছে, মানে আমাদের কোনো ঝামেলাই নেই, অ্যাটমসফিয়ার এককই চাপটা আছে, তাহলে আমাদের কোনো কনভার্ট করার দরকারও নেই। কত ভালো কোয়েশ্চেন দেখো একটা। তারপর কি বলেছে 410 ml আয়তন অধিকার করে, মানে আমাকে গ্যাসটার আয়তন বলে দিয়েছে, আমাদের আয়তন ভি বলে দিয়েছে কত 410 ml, 410 ml, ml মানে কি মিলিলিটার। তাহলে আমরা কি জানি, যখন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করব, চাপকে তো অ্যাটমসফিয়ারে থাকতে হবে, বেশ চাপ অ্যাটমসফিয়ারে আছে, আর আয়তনকে লিটারে থাকতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো আছে মিলিলিটারে। তা আমরা জানি কিভাবে মিলিলিটার থেকে লিটার করতে হয়, কিভাবে করতে হয় 1000 দিয়ে ভাগ করতে হয়, এটা নিশ্চয়ই জানা আছে। লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাহলে কি করতে হয়, তার আমরা উল্টো দিকে আসছি, মানে 1000 দিয়ে ভাগ করতে হয়, এটা আমি আর বলবো কিভাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 410 ডিভাইডেড বাই 1000, কি আসছে সরি মিলিলিটার ছিল, 1000 দিয়ে ভাগ করে দিলাম, মানে কি হয়ে গেল লিটার হয়ে গেল। তুমি এই শূন্য কেটে দাও, হ্যাঁ 41 বাই, তাহলে কত আসছে এরকম ভাবেই রেখে দাও, কোনো দরকার নেই আর ক্যালকুলেশন করা। 41/100, 41/100 লিটার। ঠিক আছে, আমরা ওই দশমিকের খুব একটা লিখবো না, যেহেতু আমি ফ্র্যাকশনে পেয়েছি তলায় আবার 100 আছে, তাহলে আমার আর কাটা কিছু করার দরকার নেই, এভাবেই থাকুক। তাহলে আয়তন কত 41/100 লিটার। কি ক্যালকুলেট করতে হবে, বলেছে গ্যাসটির আণবিক ভর কত, আণবিক ভর সমান কি, আমরা আণবিক গ্যাসটা বলে দেওয়া নেই, তাহলে আমরা আণবিক ভর কিন্তু এখানে লিখতে পারবো না, তাহলে আণবিক ভর এম সমান কত এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। আগের অঙ্কগুলোতে আমাকে গ্যাসটা ইন্ডিকেট করে দিচ্ছিল, হয় কার্বন ডাই অক্সাইড নতুবা অক্সিজেন, কিন্তু দেখো এই অঙ্কে কি গ্যাস বলে দেওয়া হয়, আমাকে তারই আণবিক ভর বার করতে হবে, এম বার করতে হবে। ক্লিয়ার, তাহলে দেখো ডাব্লিউ আছে, টি আছে, টি আছে, ভি আছে, এম আছে, এই রিলেটেড কি ফর্মুলা আমরা জানি, তাহলে আমরা জানি, আর নিশ্চয়ই বলতে হবে না, আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এবার এন এর জায়গায় আমি ডাব্লিউ বাই এন লিখছি, তাতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। তাহলে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই এম, তার মান ক্যালকুলেট করতে হবে, ভালো করে খেয়াল করো, আণবিক ভর ক্যালকুলেট করতে হবে, এখন আর ভি ক্যালকুলেট করতে হবে না, এখন আমাকে এম ক্যালকুলেট করতে হবে। তার জন্য পিভি নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, কোনাগুনি গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি পিভিএম সমান ডাব্লিউ আর টি ইন্টু 1 সমান কত ডাব্লিউ আর টি, তার মান ক্যালকুলেট করবো এন, এন সমান কত লিখতে পারি, পিভিটা গুণ আছে ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। এবার তুমি দেখো প্রত্যেকটা মান জানো, পুট করে দাও, তাহলে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ মানে কি প্রদত্ত ভর কত দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি ওই কোণে আছে 1 গ্রাম ইন্টু আর, আর এর মান কত, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে, কারণ আয়তন আছে লিটারে, চাপ আছে অ্যাটমসফিয়ারে, তো লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান কত 0.082 ইন্টু টি মানে কি পরম উষ্ণতা কত 280 ডিভাইডেড বাই কত আসছে টি, টি এর মান কত
টিই চাপ টু অ্যাটমসফিয়ার ইন্টু ভি এর মান কত 41 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 100 41 ডিভাইডেড বাই 100 বেশ সুন্দর একটা মান আমরা পেয়েছি কি করব এখানে আমরা কাটাকাটি শুরু করব না একটু পর আচ্ছা তুমি এই থেকে কাটাকাটি করতে পারো এই 2 আর এখানে 280 তাহলে ক্যালকুলেট করলে কত আসছে কাটাকাটি করলে 2 একে 2 4 2 এ 8 শূন্য তাহলে 140 এবার আমরা একটু একটু দেখতে হবে যখনই দেখবো কাটাকাটি যাচ্ছে কেটে দেবো এরকম নয় একটু শান্ত মাথায় কাটাকাটিটা করতে হবে তাহলে দেখবে ঠিকঠাক আনসার আসবে এম সমান কত লিখতে পারি 1 আছে 1 লিখে দিলাম ইনটু ওই যে 0.08 কারণ আমি ওটাকে কি লিখতে পারি 82 ডিভাইডেড বাই 3 0.08 3 ঘর আগে দশমিক তাহলে 82 বাই 1000 ইনটু হয়ে গেছে কত 140 280 টা গণিত কত আছে 41 বাই 100 তাহলে এখানে লিখলাম 41 ডিভাইডেড বাই 100 এই সুন্দর দুটো শূন্য কেটে গেল এই একটা শূন্য কেটে গেল সুন্দরভাবে এবার দেখো 41 আর 82 ভালো করে তাকাও 41 আর 82 এই 41 আর এই 82 কেটে কত হয়ে গেল 2 হয়ে গেল 41 2 এ 82 সুন্দরভাবে কাটাকাটি হয়ে গেল তাহলে নিচে আর কিছু পড়ে নেই উপরে পড়ে আছে কত 1 ইনটু 2 ইনটু 14 এন সমান কত আসছে 2 1 দিয়ে গুণ করাও জানাও তাই এন ইজ ইকুয়াল টু 28 গ্যাসের আণবিক ভর কত গ্যাসটির আণবিক ভর হচ্ছে 28 কত 28 বলো দেখি কি গ্যাস এটা ভাবো একটু কি গ্যাস তাহলে কি গ্যাস নেওয়া হয়েছে কোন গ্যাসের আণবিক ভর 28 নাইট্রোজেন N2 ভাবো একটু নাইট্রোজেনের আণবিক ভর 28 ওই গ্যাসের আণবিক ভর হচ্ছে কত 28 বোঝা গেছে চলো আজকের লাস্ট অঙ্ক যেটা ওই যে বললাম যে তোমাদের একটা বন্ধু দুষ্টু বলেছে যে এই অঙ্কটা একটু সলভ করে দিতে কি মাধ্যমিক 2023 এ 3 দাগের 2 এর অক্টোবর কোশ্চেন দেখো তা কি আছে সমান ভরের দুটি গ্যাস এসটিপি তে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত কত প্রথম কথা এই মোলার ভর কথার অর্থ হচ্ছে আণবিক ভর তার মানে আমাদের যেটা করতে হবে আণবিক ভরের অনুপাত বার করতে হবে তাহলে আণবিক ভরটা আমরা কি দিয়ে লিখি এন দিয়ে লিখি দুটো গ্যাসের আণবিক ভরের অনুপাত কত এটা আমাদের ক্যালকুলেট করতে হবে এটাকে আমরা দুটো ভাবে করতে পারি এক তো মোল কনসেপ্ট থেকে করতে পারি আর দুই করতে পারি এই আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে তাহলে আমরা যেহেতু আদর্শ গ্যাস সমীকরণের অঙ্ক আজকে সলভ করছি তাহলে আমাদের প্রথমে কি করব আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে এই কোয়েশ্চেনটাকে সলভ করব তারপর মূল কনসেপ্ট থেকেও দেখবো যে কিভাবে সলভ করা যাচ্ছে তাহলে দুটো প্রসেসে আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব একটা আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে আর একটা মূল কনসেপ্ট থেকে বোঝা গেছে প্রথমে করব আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে অঙ্কটাকে সলভ তাহলে প্রসেস 1 এক নাম্বার প্রসেস কিভাবে করতে পারি দেখো কি বলেছে সমান ভরের দুটি গ্যাস মানে দুটো গ্যাসের ভর কত সমান তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে ধরি গ্যাস দুটির ভর কত এক্স তাহলে আমরা ধরে নিলাম কি গ্যাস দুটোর ভর হচ্ছে কি এক্স ঠিক আছে আচ্ছা এবার আমরা প্রথম গ্যাসের জন্য কি কি ডেটা পাচ্ছি সেগুলো একটু লিখি তাহলে প্রথম গ্যাসটির থেকে কি কি লিখতে পারি দেখো একটু ভালো করে বলছে সমান ভরের দুটি গ্যাস তাহলে প্রথম গ্যাসটির ক্ষেত্রে ভর কত হবে যেহেতু দুটো গ্যাসেরই ভর সমান তার মানে যদি আমি একটা গ্যাসের ভর ধরে নিই এক্স তাহলে অন্যটার কত হবে এক্সই হবে তাহলে প্রথম গ্যাসটির ভর মানে প্রদত্ত ভর বলে দিয়েছে প্রদত্ত ভর যাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি সমান কত এক্স গ্রাম আমি ধরে নিয়েছি আমার সুবিধা মতো যেহেতু দুটি সমান বলেছে তাহলে আমি একটাকে এক্স ধরে নিয়েছি তাহলে অন্যটাও এক্সই হবে আচ্ছা তারপর কি প্রদত্ত ভর বলে দিয়েছে এসটিপি তে এত এমএল এবং এত এমএল আয়তন অধিকার করে তাহলে এসটিপি মানে কি এই যে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার তাহলে এসটিপি মানেই হচ্ছে গ্যাসটা কত উষ্ণতায় আছে এসটিপি কথার অর্থ কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এসটিপি মানেই হচ্ছে গ্যাসটার চাপ একদম বলেছিলাম দেখবে যে যখনই এসটিপি কথাটা থাকবে তখনই এটা আমাদের মাথা থেকে চলে আসবে যে এসটিপি মানেই হচ্ছে গ্যাসটার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার
আর গ্যাসটার উষ্ণতা হচ্ছে কত, 273 কেলভিন, তাই তো? এসটিপি কথার অর্থই হচ্ছে এটা, কোন একটা গ্যাস এসটিপি তে আছে, এটার কথার অর্থ হচ্ছে গ্যাসটা 1 অ্যাটমসফিয়ার চাপে আছে এবং গ্যাসটা 273 কেলভিন উষ্ণতায় আছে। তার মানে এসটিপি তে প্রথম গ্যাসটা আছে, দুটো গ্যাসই এসটিপি তে আছে, তাহলে প্রথম গ্যাসটাও এসটিপি তে আছে, তাহলে প্রথম গ্যাসটার চাপ কত? প্রথম গ্যাসটার চাপ, ধরো আমি এটাকে ধরো P1 দিয়ে লিখছি, কারণ এখানে দুটো গ্যাস আসছে, তাহলে প্রথমটাকে আমি P1 দিয়ে লিখছি, সমান কত, 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, গ্যাসটার উষ্ণতা কত? গ্যাসটার উষ্ণতা কত? উষ্ণতাকে আমরা T1 দিয়ে লিখছি, সমান কত, এসটিপি তে আছে মানে 273 কেলভিন উষ্ণতা। আচ্ছা, আর গ্যাসটার আয়তন কত? এসটিপি তে গ্যাসটার প্রথম গ্যাসটার আয়তন কত, 4480 ml, তার মানে আয়তনটাও আমাকে বলে দিয়েছে। আয়তন ব্র্যাকেটে ধরো প্রথম গ্যাস, তার জন্য V1 দিয়ে লিখছি, সমান কত, 4480 ml, মিলিলিটার। তাহলে কি আছে এটা, চাপ তো অ্যাটমসফিয়ারই আছে, কোনো সমস্যা নেই, আর আয়তনটা আছে মিলিলিটারে, তাহলে এখান থেকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে। কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, এটা 1000 দিয়ে ভাগ করো, তাহলে 3 ঘর দশমিকটা সরে যাবে, তার মানে হয়ে যাবে কত, 4.48 লিটার। তাহলে এই গেল প্রথম গ্যাসটার ক্ষেত্রে ইনফরমেশন। কি কি, প্রথম গ্যাসটার ভর কত, যেহেতু দুটো গ্যাসের ভর সমান, তার জন্য একটার যদি এক্স হয় তাহলে অন্যটারও এক্স, তাহলে প্রথম গ্যাসটার প্রদত্ত ভর এক্স। প্রথম গ্যাসটা এসটিপি তে আছে, এসটিপি তে আছে মানে চাপ 2 অ্যাটমসফিয়ার, উষ্ণতা হচ্ছে 273 কেলভিন, আর প্রথম গ্যাসটার আয়তন কত, 4.48 লিটার। আমাদের কি করতে হবে, গ্যাস দুটির মোলার ভরের অনুপাত বার করতে হবে। তাহলে প্রথম গ্যাসটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি মোলার ভর মানে কি? আণবিক ভর। তাহলে আমি এটা ধরে নিচ্ছি যে প্রথম গ্যাসটার ক্ষেত্রে মোলার ভর সমান M1, যেহেতু প্রথম গ্যাস তার জন্য আমি মোলার ভর কত ধরে নিচ্ছি, M1 ধরে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করতে পারি। ইউজ করলে আমরা কি লিখতে পারি, অতএব P1 V1 is equal to W by M1 R into P1, প্রথম গ্যাসটার ক্ষেত্রে। পারি না পারি না? ভালো করে দেখো একটু, প্রথম গ্যাসটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে P1 V1 equal to W by M1 R into T1। আমরা জানি PV equal to W by MRT, তাহলে প্রথম গ্যাসটার চাপকে আমরা P1 দিয়ে লিখেছি, তার জন্য P1, আয়তনকে V1 দিয়ে লিখেছি, তাই V1, W মানে প্রদত্ত ভর, তাকে W দিয়ে লিখেছি, সেজন্য W, আণবিক ভরকে M1 দিয়ে, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবককে R দিয়ে, এবং উষ্ণতাকে T1 দিয়ে, তাহলে P1 V1 সমান W by M1 into R T1 লিখতে পারি। এখান থেকে ক্যালকুলেট করি M সমান কত। এই প্রসেসে গেলে একটু বড় হবে অঙ্ক, বুঝে নিই। তাহলে এখান থেকে আমরা কি ক্যালকুলেট করবো, এখান থেকে ক্যালকুলেট করবো M1 সমান কত। তাহলে M1 সমান কত হচ্ছে, দেখো এপার ওপার নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো M1 এর মান কত আসছে, M1 সমান আসছে W R T1 ডিভাইডেড বাই P1 V1, এটাই আসছে। তাকাও একটু, M1 টাকে এপারে নিয়ে গেলাম, P1 V1 টাকে এপারে নিয়ে গেলাম, তাহলে কত হচ্ছে W আর T1 বাই P1 V1, প্রত্যেকটার মান বসিয়ে দাও। তাহলে অতএব M1 সমান কত পাচ্ছি, M1 সমান কত পাচ্ছি, W মানে প্রদত্ত ভর কত, আমরা X ধরে নিয়েছি, তাহলে X লিখলাম, ইনটু R, আর এর মান কত, 0.082, ইনটু T1 এর মান কত, এসটিপি তে আছে মানে হচ্ছে 273, ডিভাইডেড বাই চাপ কত, 1 অ্যাটমসফিয়ার প্রথম গ্যাসটা, আর আয়তন কত, 4.48 লিটার, তাহলে 4.48 লিটার। এই হয়ে গেল আমার 1 নাম্বার ইকুয়েশন। এখানে যেন আবার কেউ কাটাকাটি করতে যাও, যখনই অনুপাত বার করতে হবে আমরা কাটাকাটি একদম শেষে গিয়ে করতে হবে। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, M1 এর মান হচ্ছে এটা। ক্লিয়ার? কোনো অসুবিধা? তাহলে প্রথম গ্যাসটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, M1 সমান এই যে ভ্যালুটা আমরা লিখতে পারি। এবার সেম ভাবে আমরা দ্বিতীয় গ্যাসটার ক্ষেত্রে লিখবো। দ্বিতীয় গ্যাসটার ক্ষেত্রে M2 সমান কত হচ্ছে সেটা লেখার চেষ্টা করবো। ক্লিয়ার? এটা লিখে নাও, আমি সেই তো মিস ওয়েট করবো। তাহলে এটা প্রথম গ্যাসটির ক্ষেত্রে হয়ে গেল, এবার আমরা বলবো দ্বিতীয় গ্যাসটির ক্ষেত্রে। প্রদত্ত ভর এটাকে M2 ধরে নেবো, দিয়ে এখানে সমীকরণটাকে লিখবো। আমি মুছে দিলাম, তোমাদের তো মুছে দিয়ে হবে না, তোমরা এর পরে লিখবে। তাহলে দ্বিতীয় গ্যাসটির ক্ষেত্রে
দুটো গ্যাস আছে এখানে। দ্বিতীয় গ্যাসটির ক্ষেত্রে প্রদত্ত ভর কত? যেহেতু দুটো গ্যাসেরই ভর সমান, তার মানে প্রদত্ত ভর কত হয়ে যাবে? এক্স গ্রামই হয়ে যাবে। বলে দিচ্ছে এই যে সমান ভরের দুটি গ্যাস, দুটো গ্যাসের ভর সমান, আর আমরা গ্যাস দুটোর ভর এক্স ধরে নিয়েছি, মানে দুজনারই কত? এক্স এক্স করে। চাপ কত? দ্বিতীয় গ্যাসের চাপ T2, প্রথম গ্যাসের চাপকে T1 দিয়ে লিখেছিলাম, দ্বিতীয় গ্যাসের চাপকে T2 দিয়ে লিখছি। T2 সমান কত? দ্বিতীয় গ্যাসটাও তো এসটিপি তেই রাখা আছে, দুটো গ্যাসই এসটিপি তে আছে, তাহলে প্রথম গ্যাসটার চাপ যদি 1 অ্যাটমসফিয়ার হয় এসটিপির জন্য, তাহলে দ্বিতীয় গ্যাসটার চাপও কত হবে? যেহেতু এসটিপি তে আছে তার জন্য 1 অ্যাটমসফিয়ার। দ্বিতীয় গ্যাসটার উষ্ণতা কত হয়ে যাবে? T2। দ্বিতীয় গ্যাসটাও এসটিপি তে আছে, মানে উষ্ণতা হবে 273 কেলভিন। দ্বিতীয় গ্যাসটির আয়তন, তাহলে এটাকে আমি V2 দিয়ে লিখছি, তাহলে V2 সমান কত? দ্বিতীয় গ্যাসটার আয়তন কত? তাকাও, দুটি গ্যাস এসটিপিতে এত ml এবং এত ml আয়তন অধিকার করে, মানে দ্বিতীয় গ্যাসটার আয়তন কত? 5600 মিলিলিটার। তাহলে 5600 মিলিলিটার। তাহলে মিলিলিটারকে লিটার করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে ভাগ করলে দশমিকটা এখানে আছে 3 ঘর সরে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে হয়ে যাবে কত? 5.6 লিটার। দ্বিতীয় গ্যাসটার আয়তন কত? 5.6 লিটার। মিলিলিটারে ছিল, আমরা কনভার্ট করে দিলাম। দ্বিতীয় গ্যাসটার মোলার ভর কত? আমরা ধরে নিচ্ছি N2, আমরা তো জানি না কত, আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় গ্যাসটার মোলার ভর হচ্ছে কত? N2। ক্লিয়ার? তাহলে দেখো আমরা আবার কি লিখতে পারি? আমরা দ্বিতীয় গ্যাসটার জন্য কি লিখতে পারি? দ্বিতীয় গ্যাসটার জন্য আমরা কি লিখতে পারি? আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করলে কি লিখতে পারি? P2 V2 is equal to W by M2 into R into T2 লিখতে পারি। P equal to W by M2। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে চাপ P2, আয়তন V2, ভর W, আণবিক ভর M2, সার্বজনীন গ্যাস ধ্রুবক R এবং উষ্ণতা T2। তাহলে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় গ্যাসটার জন্য আদর্শ গ্যাস সমীকরণ P2 V2 equal to W by M2 R into T2 দিয়ে এখান থেকে আমরা আবার কি করব? M2 এর মানটাকে বার করব। তাহলে ভালো করে দেখো, এই যে ইকুয়েশনটা আছে এখান থেকে যদি আমরা M2 এর মান লিখতে চাই, ওটা তো হয়ে গেছে। M2 এর মান লিখতে চাই, তাহলে কি হবে? M2 টা এদিকে চলে আসবে, T2 টা এদিকে চলে যাবে, তার মানে হবে কত? M2 সমান W R T2, এই যে W R T2, M2 টা এপারে আসবে, T2 টা ওপারে যাবে, বাই T2 V2। তাহলে M2 সমান মানগুলো বসিয়ে দাও, তাহলে অতএব M2 ইকুয়াল টু W এর মান কত? আমরা জানি x গ্রাম, কারণ দুটো গ্যাসই x পরিমাণ আমরা নিয়েছি। আর এর মান কত? 0.082। T2 উষ্ণতা কত? দ্বিতীয় গ্যাসের উষ্ণতা, সেও এসটিপি তে আছে, মানে উষ্ণতা 273। দ্বিতীয় গ্যাসটার চাপ, সেও এসটিপি তে আছে, মানে চাপ হচ্ছে 1 ইনটু V2, V2 মানে আয়তন, দ্বিতীয় গ্যাসটার আয়তন হচ্ছে 5.6 লিটার। এই গেল আমার কি 2 নাম্বার ইকুয়েশন। আমি দুটো ইকুয়েশন তৈরি করলাম, M1 সমান একটা পেয়েছি, M2 সমান একটা পেয়েছি। ক্লিয়ার? তোমার কাছে অনুপাত বার করতে হবে, তাহলে অনুপাত বার করতে গেলে কি করবো? M1 কে M2 দিয়ে ভাগ করে দেবো। বুঝে দিয়ে গেলাম? তাহলে আমরা কি করবো? 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে দেবো। 1 নাম্বার সমীকরণ ডিভাইডেড বাই 2 নাম্বার সমীকরণ। তাহলে কি লিখতে পারি? 1 নাম্বার সমীকরণ মানে হচ্ছে M1 ডিভাইডেড বাই M2 হবে লেফট হ্যান্ড সাইডে, এই যে 1 নাম্বার ডিভাইডেড বাই 2 নাম্বার, তাহলে M1 ডিভাইডেড বাই M2 সমান M1 এর মান কত? এটা x ইনটু 0.082 ইনটু 273 ডিভাইডেড বাই 1 ইনটু 4.48। এটা কার মান? M1 এর মান। বাই M2 আছে, যে বাই M2 মানে কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে, বাই M2 আছে, মানে এটা ডিভাইডেড বাই M2। তবে ডিভাইডেড বাই থাকলে কি হয়? কোনটা ভগ্নাংশ উল্টে যাবে, ঠিক তো? তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 1 ইনটু 56, মানে যখন আমরা ভাগটাকে একবারে গুণ আকারে লিখবো, 1 ইনটু 5.6 ডিভাইডেড বাই কোন মানটা? x ইনটু 0.082 ইনটু 273। এবার মজার ব্যাপারটা দেখো কি হচ্ছে, দারুণ ব্যাপার, সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এই উপরে কি আছে? x ইনটু 0.082 273, নিচে কি আছে? x ইনটু 0.082 273।
এখানে 1 এখানে 1 ডিভাইড, তার মানে হয়ে গেল কি 5.6 বাই 4.48, মানে m1 বাই m2 সমান 5.6 ডিভাইডেড বাই 4.48। ক্লিয়ার? চলো তাহলে m1 বাই m2 এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে 5.6 সমান কত লিখতে পারি, 56 বাই 10 ডিভাইডেড বাই 4.48 মানে কত লিখতে পারি, 448 বাই 100 লিখতে পারি। 5.6 এক ঘর আগে দশমিক আছে তাহলে বাই 10, 4.48 দু ঘর আগে দশমিক আছে তাহলে বাই 100, তাহলে m1 বাই m2 সমান 56 বাই 10, কিন্তু এটা ভগ্নাংশের ভাগ, তার জন্য এটা উল্টে যাবে, যখনই ভাগ থেকে গুণ আকারে লিখবো 448 বাই 100 টা হয়ে যাবে কত, 100 বাই 448, এই শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা চলো এই যে 56 আর 448 দেখো 8 দিয়ে কাটাকাটি হচ্ছে, 6 8 48, 4 5 8 40 আর 4 44, তাহলে ফাইনালি আনসার কত আসছে 10 বাই 8। আবার 10 কে 2 দিয়ে কাটাকাটি করতে হয় 5, একে 2 দিয়ে কাটাকাটি করতে হয় 4, 4 2 8 5 2 5, তাহলে m1 বাই m2 সমান 5 বাই 4, তাহলে অতএব m1 is to m2 সমান হচ্ছে কত 5 is to, গ্যাস দুটোর m1 is to m2 মানে কি, m1 মানেই হচ্ছে আণবিক ভর বা মোলার ভর, তাহলে মোলার ভরের অনুপাত কত পেলাম, মোলার ভরের অনুপাত পেলাম 5:4। বুঝতে পারলে? এই ছিল অঙ্ক, আর কিছু না। এটা কার সাহায্য নিয়ে করলাম, এটা আমরা করলাম আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নিয়ে। বোঝা গেছে? দেখো একবার লিখে নাও একবার, এর থেকেও সহজে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। কিভাবে সেটাই আমরা এবার দেখবো, কিভাবে আমরা সহজে অঙ্কটাকে সলভ করবো। বোঝা যাচ্ছে? সেকেন্ড প্রসেস, মূল কনসেপ্ট থেকে দেখো একদম সহজ অঙ্কটা সলভ হয়ে যাবে। কিভাবে? তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেটা করবে, আমরা দুইভাবেই অঙ্কটাকে সলভ করা শিখবো। সেটা হচ্ছে প্রসেস 2। কি দেওয়া আছে, সমান ভরের দুটি গ্যাস, তাহলে সমান ভর মানে আমরা প্রথমেই ধরে নিই যে ধরি গ্যাসের ভর কত x, এটা আমরা ধরে নিই। এসটিপি তে 44.8 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। তাহলে চলো আমি এদিকে প্রথম গ্যাসটাকে নিয়ে ভাববো, ঠিক আছে, আর এদিকে আমরা দ্বিতীয় গ্যাসটাকে নিয়ে ভাববো। দ্বিতীয় গ্যাসটাকে নিয়ে আমরা ভাববো। তাহলে প্রথম গ্যাসটার প্রদত্ত আয়তন কত আছে, প্রদত্ত আয়তন কত আছে, প্রদত্ত আয়তন কত আছে, দেখো প্রদত্ত আয়তন আছে 4480 ml, তাহলে 4480 ml। মূল কনসেপ্ট থেকে দেখো এই অঙ্কটাকে আমরা একদম সহজে সলভ করতে পারি, সব থেকে সহজে। কিভাবে সেটা ভালো করে দেখবে। প্রদত্ত আয়তন এত ml সমান আমরা লিখতে পারি এটা 4.48 লিটার প্রদত্ত আয়তন আছে। আচ্ছা দুটো গ্যাসেরই তো ভর জানি আমরা x, তাহলে প্রথম গ্যাসটার প্রদত্ত ভর কত, প্রদত্ত ভর কত, প্রদত্ত ভর হচ্ছে x। সিমিলারলি আচ্ছা প্রথম গ্যাসটার আমরা আণবিক ভরের অনুপাত বার করতে হবে, তাহলে আণবিক ভর কত, প্রথম গ্যাসটার আণবিক ভর কত আমরা জানি না, আমরা ধরে নিলাম m। প্রথম গ্যাসটার আণবিক ভর আমরা কত ধরে নিলাম, m1 ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে প্রথম গ্যাসটার আয়তন আমরা জানি, প্রথম গ্যাসটার ভর আমরা জানি, প্রথম গ্যাসটার আণবিক ভর আমরা m1 ধরে নিলাম। এবার দ্বিতীয় গ্যাসের আয়তন কত, দ্বিতীয় গ্যাসের আমাদের আয়তন কত বলে দিয়েছে 5600 ml, 5600 ml সমান কত, একটু আগে করলাম 5.6 লিটার, মিলিলিটারকে লিটার করলাম। আচ্ছা দ্বিতীয় গ্যাসটার ভর কত বলে দিয়েছে, প্রদত্ত ভর কত বলে দিয়েছে, প্রদত্ত ভর বলে দিয়েছে x, কারণ দুটো গ্যাসই x পরিমাণ আছে। আর কি, দ্বিতীয় গ্যাসটার আণবিক ভর আমরা ধরে নিলাম, আণবিক ভর এটা আমরা ধরে নিলাম কত m,
টু, m2। ক্লিয়ার? এবার দেখো আমাদের এখানে প্রদত্ত আয়তন প্রদত্ত ভর দুটোই আছে, সিমিলারলি এখানেও প্রদত্ত আয়তন প্রদত্ত ভর দুটোই আছে। তার মানে আমরা আয়তন রিলেটেড মোলের ফর্মুলা এবং ভর রিলেটেড মোলের ফর্মুলাটা লিখতে পারি। যদি লিখি তাহলে কি হবে একটু ভালো করে দেখাবো। আমরা আয়তন রিলেটেড মোলের ফর্মুলা এবং ভর রিলেটেড মোলের ফর্মুলাটাকে লিখতে সমান করতে পারি, যেভাবে আমি তোমাদের শিখিয়েছি মোল ক্যালকুলেট করা। তাহলে এখানে যেহেতু আয়তন বলে দিয়েছে ভর বলে দিয়েছে, আয়তন রিলেটেড মোলের ফর্মুলাটা আমরা লিখলাম কি, প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই 22.4 সমান কি হবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। ব্যাপারটা বুঝতে পারছো? আণবিক ভর। কি বললাম, যে যেহেতু আমাকে দুটো গ্যাসেরই এই গ্যাসটার আয়তন বলেছে, ভর আমরা ধরে নিয়েছি, তাহলে আয়তন এবং ভর রিলেটেড ফর্মুলা দুটো লিখে দুটোকে সমান করে দিই, কারণ দুটোই মোলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রদত্ত আয়তন বাই 22.4 সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটা আমরা লিখতে পারি প্রথম গ্যাসটার ক্ষেত্রে। তাহলে প্রথম গ্যাসটার ক্ষেত্রে প্রদত্ত আয়তন কত, এই যে দেওয়া আছে 4.48 ডিভাইডেড বাই 22.4 সমান প্রদত্ত ভর আমরা x ধরে নিয়েছি বাই আণবিক ভর আমরা কত ধরে নিয়েছি, m1 ধরে নিয়েছি। প্রথম গ্যাসটার আণবিক ভর কত, m1 আমরা ধরে নিয়েছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে m1 এর মানটাকে ক্যালকুলেট করব। m1 সমান কত লিখতে পারি, m1 ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, তাহলে এর সাথে এর কোনাকুনি গুণ, এর সাথে এর কোনাকুনি গুণ দিয়ে m1 এর মানটাকে ক্যালকুলেট করো, আমার আর জায়গা নেই। তাহলে কত লিখতে পারি, x ইনটু 22.4 ডিভাইডেড বাই 4.48 লিখতে পারি m1 এর মান। এই যে ফর্মুলাটা ইউজ করে যেভাবে আমরা মোল নির্ণয় করা শিখেছি, আমরা কিন্তু এভাবেই মোল নির্ণয় করা শিখেছি। তাহলে মোল নির্ণয় করার আমরা কোনটা ফর্মুলা ইউজ করব, যেহেতু আয়তন বলেছে আয়তন রিলেটেড, ভর বলেছে ভর রিলেটেড, দুটোকে সমান করলাম, এখান থেকে m1 এর মানটাকে ক্যালকুলেট। তাহলে m1 সমান কত আসছে, x ইনটু 22.4 বাই 4.48। সিমিলারলি দ্বিতীয় গ্যাসটার জন্য আমরা করব, এই যে দ্বিতীয় গ্যাসটার জন্য দেখো সেই একই রকম ভাবে আমাদের আয়তন বলেছে ভর বলেছে, তাহলে আয়তন এবং ভর রিলেটেড ফর্মুলা ইউজ করব, সেই একই ফর্মুলা। প্রদত্ত আয়তন বাই 22.4 সমান প্রদত্ত ভর বাই দ্বিতীয় গ্যাসটার আণবিক ভর, তাই তো? দ্বিতীয় গ্যাসটার আণবিক ভর। তাহলে মানগুলো বসিয়ে দিই। প্রদত্ত আয়তন কত, দ্বিতীয় গ্যাসটার আয়তন কত, এই যে 5.6, দ্বিতীয় গ্যাসটার বাই 22.4 মোলের দুটো ফর্মুলা। এটা কিন্তু মোল কনসেপ্টে যখন তুমি খুব ভালো করে বুঝতে পারবে তখনই কিন্তু এইভাবে অঙ্কটাকে সলভ করতে পারবে। সেই জন্য যদি সমস্যা হয় তাহলে একবার মোল কনসেপ্টের ভিডিও মানে প্রথম দুটো ভিডিও দেখো আছে 9 নাম্বার এবং 10 নাম্বার ক্লাস, ওগুলো তো দেখে নাও, তাহলে তোমাদের দেখো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে প্রদত্ত আয়তন সমান 5.6 বাই 22.4 সমান প্রদত্ত ভর কত, দ্বিতীয় গ্যাসটার তো ভর x বাই আণবিক ভর, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর আমরা m2 ধরে নিয়েছি। সিমিলারলি এখান থেকে m2 এর মান ক্যালকুলেট করো, m2 সমান কত হচ্ছে, এবার নিয়ে গিয়ে দেখো কত আসছে, x ইনটু 22.4 ডিভাইডেড বাই 5.6। তাহলে এই হয়ে গেল আমার 2 নাম্বার ইকুয়েশন, আর এই হয়েছিল আমার 1 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো 1 নাম্বার ইকুয়েশন আমরা m1 এর মান বার করেছি, আর 2 নাম্বার ইকুয়েশন আমরা m2 এর মান বার করেছি। কি করতে হবে, অনুবাদ করতে হবে। তার জন্য কি করব, m1 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করব। মুছে দিয়ে করতাম, লিখে নিয়েছো? এই দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, আমরা এবার যেটা করব 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে দেব। 1 নাম্বার ইকুয়েশন ডিভাইডেড বাই 2 নাম্বার ইকুয়েশন সমান কত হচ্ছে, তাহলে 1 নাম্বার বাই 2 নাম্বার করলে এই দিকটা হয়ে যাবে কত, m1 বাই m2 সমান m1 এর মান কত, x ইনটু 22.4 ডিভাইডেড বাই 4.48 ডিভাইডেড বাই m2। তাহলে ডিভাইডেড বাই তাকে আমি যখন মাল্টিপ্লাই করব মানে গুণ আকারে লিখব, তখন এই ভ্যালুটা কি হয়ে যাবে, উল্টে যাবে। হয়ে যাবে কত, 5.6 ডিভাইডেড বাই x ইনটু 22.4, x 22.4, x ইনটু 22.4 কেটে গেল, তাহলে পড়ে রইল কত, m1 বাই m2
সমান দেখো আসছে 5.6 ডিভাইডেড বাই 4.48। আবার দেখো সেই একই রকম রাশি চলে এসছে, তাহলে আমরা সেই একই রকম ভাবে m1 বাই m2 সমান 5.6 টাকে আমরা লিখতে পারি 56/10 ডিভাইডেড বাই, এটাকে লিখতে পারি কত 448/100 লিখতে পারি। এবারে চলে যায় m1 বাই m2 সমান কত লিখতে পারি 56/10 কিন্তু নিচের রাশিটা ভাগ আছে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে কত 100 ডিভাইডেড বাই 4 এই শূন্য কেটে যাবে। সেই একই রকম ভাবে 56 দেখো সেই একই কাটাকাটি 8 হয়ে গেল, আবার 2 দিয়ে কেটে এটা 5 হয়ে গেল, 2 দিয়ে কেটে এটা 4 হয়ে গেল। m1 is to m2 সমান কত হচ্ছে 5:4 5:4। দেখো সেই একই খেলো কি আণবিক ভরের অনুপাত কত হচ্ছে 5:4। তাহলে দেখো এই একই কোয়েশ্চেন আমরা দু ভাবে সলভ করছি, একটা হচ্ছে নর্মাল আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে সলভ করলাম, আর সেকেন্ড প্রসেস মোল কনসেপ্ট থেকে। এবার এই মোল কনসেপ্ট থেকে সলভ করতে গেলে এবার করতে হবে মোলটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এই যদি দ্বিতীয় প্রসেসটা নিয়ে তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই মোল কনসেপ্ট একবার দেখে নাও, ভিডিওটা দেখবে, তারপর ইজিলি বুঝতে পারছো। বোঝা গেছে? আশা করি আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি এরকম আরো কোনো কোয়েশ্চেন আটকায় যখন যে চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করছি সেই চ্যাপ্টারের যদি কোনো কোয়েশ্চেন আটকায় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা কি করবো না ওই ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই কোয়েশ্চেন গুলোকে সলভ করিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।